হাই স্টুডেন্ট, আজকে আমাদের আলোচনার বিষয় হলো ক্লাস 10-এর পর্যায় সারণী। এটা আমরা দুটো পার্টে আলোচনা করব। প্রথম পার্টে পর্যায় সারণী জানবো কেন, কিছু সূত্র যেমন ডোবেরিনারের সূত্র, নিউল্যান্ডসের সূত্র, মেন্ডেলিপের সূত্র এইগুলো নিয়ে জানবো। এবং আমরা লাস্টে গিয়ে দেখব যে এইখানে যে পর্যায় সারণীতে আমরা সাজিয়েছি কেন এবং প্রত্যেকটা মৌল সম্বন্ধে জানবো এবং লাস্টে গিয়ে আমরা পর্যায় সারণী মনে রাখার একটা খুব সহজ উপায় দেখব। তো আমরা প্রথমেই যেটা বলবো যে পর্যায় সারণী জানবো কেন। তো প্রকৃতিতে প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্ট মিলিয়ে মোট মৌলের সংখ্যা হলো 118টি। তাহলে আমাদের মোট মৌলের সংখ্যা হচ্ছে 118টি। এই সমস্ত মৌলের অসংখ্য যৌগ আছে, মৌলগুলি দ্বারা গঠিত যৌগ। তাহলে প্রত্যেকের যদি ধর্ম মনে রাখতে হয় তাহলে একটা বিরাট বড় সমস্যা। তো এর জন্য বিজ্ঞানীরা একটা সহজ পদ্ধতির উদ্ভাবন করেন। যেমন তার মধ্যে সবার প্রথমে নাম আসে ডোবেরিনার। তো আমরা প্রথমেই পড়ব যেটা ডোবেরিনারের ত্রয়ী সূত্র। ফার্স্ট পড়ব আমরা ডোবেরিনারের ত্রয়ী সূত্র। এটা ডাইরেক্ট মাধ্যমিক পরীক্ষাতে এটাই আসে একদম। তোমরা যদি দেখো মাধ্যমিকের কোশ্চেন 2019 সালে কিন্তু এটা এসেছে। তো তিনি কি বললেন যে রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে এমন তিনটি মৌলকে পারমাণবিক ভরের ক্রম অনুযায়ী সাজালে মাঝেরটির পারমাণবিক গুরুত্ব অন্য দুটির পারমাণবিক গুরুত্বের গড় হয়। তিনি তারা কি বললেন লিখে নিই একটু। রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে এমন তিনটি মৌলকে পারমাণবিক ভরের ক্রম অনুযায়ী, তিনটি মৌলকে পারমাণবিক ভরের ক্রম অনুযায়ী সাজালে মাঝেরটি, তিনটে মৌল যে মাঝের মৌলটা হবে, মাঝেরটির পারমাণবিক গুরুত্ব অন্য দুটির পারমাণবিক গুরুত্বের গড় হয়। অন্য দুটির পারমাণবিক গুরুত্বের গড় মানে অন্য দুটোকে যোগ করে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে মাঝেরটার পারমাণবিক গুরুত্ব পাবো। তিনি যেমন দেখলেন লিথিয়াম, তিনি নিলেন কিনা লিথিয়াম নিলেন, লিথিয়াম তার সঙ্গে সোডিয়াম আর পটাশিয়াম। তো লিথিয়ামের পারমাণবিক গুরুত্ব 7, সোডিয়ামের হচ্ছে 39। তো তিনি বললেন এই দুটোর গড় 39 + 7/2 সমান হচ্ছে 9-এর সাথে 16 সাথে হলো 1, 46/2 কত হলো না 23। এই 23টা হচ্ছে সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব। তো ডোবেরিনারের ত্রয়ী সূত্রের অনেকগুলো সীমাবদ্ধতা হলো যে সমকালীন আবিষ্কারের মধ্যে তিনি কেবলমাত্র 4টে ত্রয়ী গঠন করেছিলেন, বাকি মৌলগুলির ক্ষেত্রে তিনি এই সূত্রটা প্রযোজ্য করতে পারেননি। আচ্ছা, তারপরে সমস্ত মৌলের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। তো ডোবেরিনারের পরে যেটা আসে সেটা হচ্ছে নিউজিল্যান্ডের অষ্টক সূত্র। নিউল্যান্ডসের অষ্টক সূত্রটা আমরা পড়ব। তো নিউজিল্যান্ডের অষ্টক সূত্র কি বললেন তিনি না মৌলগুলিকে তিনি তাহলে কে এলেন, এরপরে কে এলেন না নিউজিল্যান্ড, নিউল্যান্ডসের অষ্টক সূত্র দন্তস্বয়টা নয়। অষ্টক সূত্রটা কি হচ্ছে না তিনি বললেন যে পারমাণবিক ভর অনুযায়ী যদি সাজানো হয় তাহলে কি হবে না কোন একটা নির্দিষ্ট মৌল থেকে শুরু করে পরবর্তী অষ্টম মৌলের সাথে আবার প্রথম মৌলের ধর্মের এক হবে বা পুনরাবৃত্তি ঘটবে। তাহলে তিনি কি বললেন না মৌলগুলিকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুযায়ী সাজালে
কোনো একটি নির্দিষ্ট মৌল থেকে শুরু করে পরবর্তী অষ্টম মৌলের ধর্ম কি হবে না প্রথম মৌলটির অনুরূপ হবে, মানে পুনরাবৃত্তি শুরু হলো আর কি, প্রথম মৌলটির অনুরূপ হবে। তো এখানে তিনি যেটা শুরু করলেন যে লিথিয়াম থেকে যদি শুরু করা হয়, অষ্টম মৌল হচ্ছে সোডিয়াম, তো লিথিয়ামের সঙ্গে সোডিয়ামের কী হবে না ধর্মের মিল দেখা যাবে। আবার সোডিয়ামের থেকে শুরু করলে অষ্টম মৌল হবে পটাশিয়াম, তাহলে আমি যদি লিথিয়াম থেকে শুরু করি পরবর্তী অষ্টম মৌল হবে সোডিয়াম, সোডিয়াম থেকে শুরু করলে পরবর্তী অষ্টম মৌল হবে পটাশিয়াম। বলছে এই তিনটে মৌলের ধর্মের কী হবে নিউল্যান্ডের অষ্টসূত্র অনুযায়ী সাদৃশ্য দেখা যাবে। তো এখানেতে তারপরে এটাতেও অনেক প্রবলেম দেখা দিল। এবারে এলো যেটা হচ্ছে মেন্ডেলিপের পর্যায় সূত্র। একদম এটা কিন্তু একদম মানে মাধ্যমিক পরীক্ষাতে ডাইরেক্টলি সূত্রটাই আসে যে মেন্ডেলিপের পর্যায় সূত্রটাই বিবৃত করো। মেন্ডেলিপের পর্যায় সূত্র। মেন্ডেলিপ কি বললেন, যা বিভিন্ন মৌলের, মেন্ডেলিপ কি বললেন আগে আমরা দেখি না, বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি, ভৌত ও রাসায়নিক ধর্মগুলি ওদের পারমাণবিক গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে কি হয় না পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। তিনি বললেন পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে যে বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি ওদের পারমাণবিক গুরুত্ব বাড়ার সাথে সাথে কী হয় না ওদের পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। তো তিনি কী করলেন না পর্যায়ে দুটো ভাগ করলেন, একটা হচ্ছে পর্যায় আর একটা হচ্ছে শ্রেণী। তো মেন্ডেলিপের পর্যায় সারণীতে পর্যায় ছিল 7টি এবং শ্রেণী ছিল 8টি। পর্যায় তাহলে কাকে বলে না অনুভূমিকভাবে রাখাগুলোকে তাহলে পর্যায় কাকে বলছে না অনুভূমিক যেগুলোকে বলা হচ্ছে, অনুভূমিক যে সারিগুলিকে তাকে বলা হচ্ছে পর্যায়। তাহলে আমি লিখে রাখি যে অনুভূমিক সারি তাকে বলছে পর্যায়, আর শ্রেণী কাকে বলছে না উলম্ব সারি। তার মানে যদি এই ছকটা এই দিকে যেটা এই দিকটা হচ্ছে পর্যায়, এই দিকে যেটা এদিকটা হচ্ছে শ্রেণী। ক্লিয়ার? আচ্ছা, এখানে আমরা কিছু জিনিস জেনে রাখবো, সেটা হচ্ছে মেন্ডেলিপের পর্যায় সারণীতে কিন্তু কোনো শূন্য শ্রেণী ছিল না। আমরা কিছু জিনিস জেনে রাখি এখানে যে মেন্ডেলিপ যখন পর্যায় সারণী আবিষ্কার করেছিলেন তখন মাত্র 63টি মৌল ছিল। তো শূন্য শ্রেণী ছিল না কেন না নিষ্ক্রিয় গ্যাসগুলি সেই সময় আবিষ্কার হয়নি। নিষ্ক্রিয় গ্যাসগুলি আবিষ্কার হয়নি বলে মেন্ডেলিপের পর্যায় সারণীতে কোনো শূন্য শ্রেণী ছিল না। এটা কিন্তু খুব কমন কোশ্চেন আসে যে মেন্ডেলিপের পর্যায় সারণীতে কোন শ্রেণী অনুপস্থিত থাকে না মেন্ডেলিপের পর্যায় সারণীতে শূন্য শ্রেণী অনুপস্থিত থাকে। এটা কিন্তু তোমরা মাথায় রাখবে, এটা নিষ্ক্রিয় গ্যাসের শ্রেণী বলে আমরা বলি। আচ্ছা, তাহলে মেন্ডেলিপের পর্যায় সারণীর আমরা কি মানে গুরুত্ব দেখতে পাই, প্রয়োজনীয়তা কি দেখতে পাই? তো এখানে তাহলে মেন্ডেলিপের পর্যায় সারণীর গুরুত্ব পড়বো। আমরা কি পড়বো না গুরুত্ব পড়বো। কিছু পয়েন্ট আমরা আলোচনা করবো এখানে। প্রথম পয়েন্ট আমরা একটু আলোচনা করি যে মেন্ডেলিপ কী করেছিলেন না পর্যায় সারণী তৈরি করার সময় অনাবিষ্কৃত মৌলের জন্য তিনি মেন্ডেলিপ কতগুলো ফাঁকা স্থান রেখেছিলেন। তার মানে কী বলতে পারি এখানে অনাবিষ্কৃত মৌলের তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন। ভবিষ্যৎবাণী করেন, কারণ নাহলে তিনি ফাঁকা জায়গা রাখবেন কেন? আচ্ছা, তারপরে হচ্ছে তিনি এখানে কী করলেন না সেই টাইমে কিছু কিছু মৌলের পারমাণবিক ভর ত্রুটিপূর্ণ ছিল, সেগুলো সংশোধন করেন।
তার মানে লিখতে পারি ত্রুটিপূর্ণ পারমাণবিক ভরের সংশোধন করেন। ওকে, এটা হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সারণীর গুরুত্ব। এবারে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সারণীর ত্রুটি কী ছিল। মেন্ডেলিভের পর্যায় সারণীটা পুরোপুরি ত্রুটিমুক্ত ছিল না, কিন্তু এটা খুব ভালো পদক্ষেপ ছিল মেন্ডেলিভের, যে সমস্ত মৌলগুলোকে একটা জায়গাতে আনার জন্য। তাহলে এবারে পড়ব ত্রুটি। কার ত্রুটি? না মেন্ডেলিভের পর্যায় সারণীর ত্রুটি। প্রথম ত্রুটি হলো, মেন্ডেলিভ কি বললেন প্রথমে আমরা পর্যায় সারণীটা আরেকবার দেখে নিই। যে মেন্ডেলিভ বললেন যে পারমাণবিক গুরুত্ব বাড়ার সাথে সাথে ধর্মটা পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হবে। তার মানে তাহলে বেশি পারমাণবিক গুরুত্বটা পরে থাকবে এবং কম পারমাণবিক গুরুত্ব আগে থাকার কথা। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে বেশিটাকে আগে স্থান দিয়েছে, কমটাকে পরে স্থান দিয়েছে। তাহলে কি লিখব? না বেশি পারমাণবিক ভরবিশিষ্ট মৌলকে কম পারমাণবিক ভর বিশিষ্ট মৌলের আগে স্থান দিয়েছেন, মৌলের আগে স্থান দিয়েছেন। যেমন আমরা দেখতে পারি যদি এখানে আর্গন একটা মৌল, এর পারমাণবিক ভর হচ্ছে 39.94, পটাশিয়াম এর পারমাণবিক ভর হচ্ছে 39.1। তো হিসাব মতো আর্গন পরে থাকার কথা মেন্ডেলিভের কথা অনুযায়ী, কিন্তু তিনি আর্গনকে আগে বসিয়েছিলেন এবং পটাশিয়ামকে কী করেছিলেন? না পরে বসিয়েছিলেন। 2 নম্বর, হাইড্রোজেনের বিতর্কমূলক স্থান। এটা আমরা পরে আবার আসবো এটা নিয়ে। তিনি হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলেছিলেন, আমরা আসবো এটাতে। হাইড্রোজেনের বিতর্কমূলক স্থান। তিনি দেখেন যে হাইড্রোজেনের সঙ্গে 1 নম্বর শ্রেণীরও মিল আছে, আবার 7 নম্বর শ্রেণীরও মিল আছে। তো তার জায়গায় তিনি বসিয়েছিলেন 1 নম্বরতে, ঠিকঠাকই বসিয়েছিলেন, তবু তার কথা অনুযায়ী কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছে। আচ্ছা, আরেকটা হচ্ছে পারমাণবিক ভর। 3 নম্বর হচ্ছে পারমাণবিক ভর ভিন্ন হওয়া সত্ত্বেও আইসোটোপগুলিকে তিনি একই শ্রেণীতে রেখে দেন, একই স্থানে রাখা হয়েছিল। তাহলে আইসোটোপের অবস্থান আমি লিখতে পারি আইসোটোপের অবস্থান। আইসোটোপের কি হতো উচিত? আইসোটোপের তো প্রত্যেকটা আইসোটোপের পারমাণবিক ভর কি আলাদা, তাহলে আলাদা হওয়ার জন্য তাকে আলাদা আলাদা জায়গাতে রাখা উচিত ছিল, কিন্তু না, তিনি তাদেরকে কী করেছিলেন? না একই শ্রেণীতে তিনি রেখে দিয়েছিলেন। ওকে, আচ্ছা, এইবার আরেকটা হচ্ছে সমধর্মী মৌলকে তিনি ভিন্ন গ্রুপে এবং ভিন্নধর্মী মৌলকে তিনি একই গ্রুপে স্থান দিয়েছেন। তাহলে 4 নম্বর পয়েন্ট লিখতে পারি সমধর্মী মৌলকে ভিন্ন গ্রুপে এবং ভিন্নধর্মী মৌলকে একই গ্রুপে স্থান দেন, মৌলকে একই গ্রুপে স্থান দেন। যেমন বেরিয়াম আর লেড, এদের দুজনের কিন্তু ধর্ম একই, কিন্তু আলাদা আলাদা গ্রুপে দিয়েছেন। আবার লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এদের সাথে কপার, রূপো, সোনা, এগুলোকে একই গ্রুপে রেখে দিয়েছিলেন। এটা তার একটা ত্রুটি। তাহলে আমরা কি পড়লাম? যে মেন্ডেলিভের পর্যায় সারণী পড়লাম। আমরা কি পড়লাম একবার দেখিনি এটা থেকে? মেন্ডেলিভের পর্যায় সূত্রটা পড়লাম। ওকে, কটা পর্যায় ছিল, কটা শ্রেণী ছিল, খুব ইম্পর্টেন্ট, এই দুটো শর্ট কোশ্চেন হিসাবে আসে। গুরুত্ব, মেন্ডেলিভের পর্যায় সারণী কি গুরুত্ব এবং মেন্ডেলিভের পর্যায় সারণীর ত্রুটি, এর মধ্যে হাইড্রোজেনের যে বিতর্কমূলক অবস্থান, এটা আমরা পরে আবার আলোচনাতে নিয়ে আসব। আচ্ছা, এইবারে কি হলো? এই মেন্ডেলিভের পর্যায় সারণীর পর দেখা গেল যে না গোলমাল হচ্ছে। এবারে কি হলো? মজলে, বিজ্ঞানী মজলে কিছু পরীক্ষা করেন কিসের উপর? না ইলেকট্রন স্রোত বা ক্যাথোড রশ্মি দ্বারা এক্স রশ্মির বর্ণালী উৎপন্ন করেন। অ্যাকচুয়ালি মজলে এক্স রশ্মির বর্ণালী উৎপন্ন করেন। তো এক্স রশ্মির বর্ণালীর উৎপন্নের ফলে তিনি একটা সিদ্ধান্ত করেন যে পারমাণবিক ভর মৌলের নিয়ন্ত্রক নয়, নিয়ন্ত্রক হচ্ছে পারমাণবিক সংখ্যা। তাহলে বিজ্ঞানী মজলে কি বললেন?
বিজ্ঞানী মোজলে বললেন যে, তাহলে বিজ্ঞানী মোজলের সিদ্ধান্ত, আমি এটাই লিখছি এখানটায়, মোজলের সিদ্ধান্ত। তিনি কি সিদ্ধান্ত বললেন, কার উপর পরীক্ষা করলেন? না, তিনি এক্স রশ্মি বর্ণালী উৎপন্ন করেন, এক্স রশ্মি বর্ণালী উৎপন্ন করেন। এখানে বর্ণালীর উপর তিনি পরীক্ষা করে বললেন, বর্ণালীর উপর পরীক্ষা করে তিনি বললেন যেটা, সেটা হচ্ছে পারমাণবিক ভর ধর্মের নিয়ন্ত্রক নয়। তাহলে এটা এইভাবে লিখি, মৌলের ধর্মের নিয়ন্ত্রক হলো পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা। ধর্মীয় পরমাণু ক্রমাঙ্ক, পারমাণবিক ভর নয়, পারমাণবিক ভর নয়। এটা মোজলের সিদ্ধান্ত হলেন। তো তার ফলে এলো আমাদের আধুনিক পর্যায় সূত্র। আধুনিক পর্যায় সূত্র, আধুনিক পর্যায় সূত্রটা কি না, বিভিন্ন, এটা কিন্তু পরীক্ষাতে একেবারে আধুনিক পর্যায় সূত্রটি বিবৃত করে এরকম আসে। তো সেটা কি না, বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম, পরমাণু ক্রমাঙ্ক, রাসায়নিক ধর্মগুলি মৌলের পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে, পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে বা সঙ্গে সঙ্গে কি হয় না, পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়, পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। তাহলে বিভিন্ন মৌলের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি মৌলের পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে কি হয় না, পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। তো এখানে দেখে গেছি, এটা এখানে মেন্ডেলিপের পর্যায় সারণীর মতনই পর্যায় হচ্ছে 7টি, শ্রেণী দেখা গেছে 18টি, এবং নিষ্ক্রিয় যে মৌলগুলো বললাম না, ওটা থাকে হচ্ছে একদম 18 নম্বর শ্রেণী, যেটাকে বলা হচ্ছে শূন্য শ্রেণী। এবারে আমরা কি করব না, প্রত্যেকটা পর্যায়ের নাম জানবো, সেই পর্যায়ে কটা করে মৌল আছে জানবো, এবং তার সাথে জানবো প্রথম মৌল এবং শেষ মৌলের নাম। প্রথম পর্যায়, তাহলে আমি এখানে লিখছি প্রথম পর্যায়। তো প্রথম পর্যায়ের নাম হচ্ছে অতি হ্রস্ব পর্যায়, মানে খুব ছোট পর্যায়টা। তার কারণটা বুঝতে পারবে এক্ষুনি, মৌল আছে মাত্র 2টি, কি কি না, হাইড্রোজেন আর কি আছে না, হিলিয়াম। তাহলে প্রথম পর্যায়ে আছে হাইড্রোজেন এইচ, আর হিলিয়াম হচ্ছে HE। আচ্ছা, এবার 2 নম্বর দিচ্ছি, দ্বিতীয় পর্যায়ে আমি 2 লিখে দিচ্ছি। এটা বলা হচ্ছে কি বলা হয় না, এর নাম হচ্ছে প্রথম হ্রস্ব পর্যায়। এখানে মৌল আছে 8টি। প্রথম মৌল হচ্ছে লিথিয়াম, আর শেষ মৌল হচ্ছে নিয়ন। ক্লিয়ার? 3 নম্বর পর্যায়, সেটাকে আমরা বলছি দ্বিতীয় দীর্ঘ পর্যায়। এতেও মৌল আছে 8টি। প্রথম মৌল হচ্ছে সোডিয়াম, লাস্ট মৌল হচ্ছে আর্গন। 4 নম্বর পর্যায়, এটা হচ্ছে প্রথম দীর্ঘ পর্যায়, এর নাম হলো প্রথম দীর্ঘ পর্যায়। 4 নম্বরে আছে 18টি। তো এর প্রথম মৌল হচ্ছে পটাশিয়াম, শেষ মৌল হচ্ছে ক্রিপ্টন। চতুর্থ হয়ে গেছে আমাদের পঞ্চম পর্যায়, এটার নাম হচ্ছে দ্বিতীয় দীর্ঘ পর্যায়। তো পঞ্চম পর্যায়ে মৌল আছে 18টি। প্রথম মৌল হচ্ছে রুবিডিয়াম Rb, এবং লাস্ট মৌল হচ্ছে জেনন Xc। ষষ্ঠ পর্যায়, ষষ্ঠ পর্যায়কে বলা হচ্ছে, প্রথম দীর্ঘ ছিল না, এবার লিখব অতি দীর্ঘ পর্যায়। এইখানে মৌল হচ্ছে 32টি। প্রথম মৌল হচ্ছে সিজিয়াম Cs, লাস্ট মৌল হচ্ছে রেডন Rn, আর লাস্ট রইল আমাদের কি না সপ্তম পর্যায়। তো তোমরা বলো কী হবে এটা,
দ্বিতীয় অতি দীর্ঘ পর্যায়। মৌল সংখ্যা কটা হবে? 32। প্রথম মৌল হচ্ছে ফ্রান্সিয়াম, লাস্ট মৌল হচ্ছে ও জি, এর নাম হচ্ছে ওগেনেশন, ও জি, ওগেনেশন। তো এই হচ্ছে আমাদের পর্যায় সারণীর প্রথম মৌল এবং শেষ মৌলগুলির নাম এবং কোনটাতে কি মৌল আছে, এবং এইগুলো আসে অনেক সময় যে কোন পর্যায়কে দ্বিতীয় হ্রস্ব পর্যায় বলে, 3 নম্বর পর্যায়কে দ্বিতীয় হ্রস্ব পর্যায় বলে। ইন ডিটেলস আমাদেরকে পড়তে হবে, কারণ কোশ্চেন কোথা থেকে দেবে তার কোনো ঠিক নেই মাধ্যমিকে। ওকে, এবারে দেখবো আমরা আদর্শ মৌল বা প্রতিনিধি মৌল। আদর্শ মৌল বা প্রতিনিধি মৌল, এগুলো আমি মুখে বলছি, তোমরা খুব ভালো করে শোনো, ক্লিয়ার হয়ে যাবে, আমি বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। বলছি যে সমস্ত মৌলের পরমাণুর সর্ববহিস্থ কক্ষপথ ছাড়া অন্যগুলো যতটা ইলেকট্রন থাকা দরকার ততগুলি ইলেকট্রন থাকে। আমি উদাহরণ দিয়ে বোঝা আরও ক্লিয়ার হবে। এই উদাহরণে সোডিয়াম, সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? 11। আচ্ছা, এটাকে আমি যদি সাজাই কে এল এম এন, আমরা জানি কে কক্ষে সব দিয়ে কটা থাকতে পারে ইলেকট্রন? 2টো। তাহলে বাকি রইল কটা? 9টা। এল কক্ষে কটা থাকতে পারে সর্বাধিক? 8টা। বাকি রইল কটা? 1টা। তো আদর্শ মৌল কি বলছে না, যে সমস্ত মৌলের সর্ববহিস্থ কক্ষপথ, সর্ববহিস্থ কক্ষপথ কোনটা? এম। বলছে সর্ববহিস্থ কক্ষপথ ছাড়া অন্য যে কক্ষপথগুলো আছে তাতে যতগুলি থাকা দরকার ততগুলিই আছে, একে বলা হচ্ছে আদর্শ মৌল। দেখো কে কক্ষে 2টো থাকার দরকার, 2টোই আছে। এল কক্ষে 8টা থাকার দরকার, 8টাই আছে। তাই এই সোডিয়াম হলো আদর্শ মৌল। পটাশিয়ামের ক্ষেত্রে হবে, আচ্ছা, তো পটাশিয়ামের কত? 19। কটা থাকবে? 2টো। রইল কটা? 11টা। তাহলে 8টা। এম কক্ষে তাহলে কটা থাকবে? রইল 9টা। এম কক্ষে এটা 8টা, এনে করে তাহলে 1টা। তাহলে দেখো 2টো থাকার দরকার, 2টো আছে। এলে 8টা থাকার দরকার, 8টা আছে। এমে 8টা থাকার দরকার, 8টা আছে। লাস্ট কক্ষ আছে। তাহলে এটা হলো একটি আদর্শ মৌল। এইগুলো রাসায়নিকভাবে প্রচণ্ড সক্রিয় হয় এবং প্রকৃতিতে এগুলো খুব প্রচুর পরিমাণে পাওয়া যায়, প্রকৃতিতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। তো এখানে যদি বলি আমরা 1, 2 আর 13 থেকে 17 নম্বর শ্রেণী, মানে 1 নম্বর শ্রেণী, 2 নম্বর শ্রেণী, 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর, 16 নম্বর এবং 17 নম্বর শ্রেণী, এই শ্রেণীগুলো প্রত্যেকটাই হচ্ছে আদর্শ মৌলের অন্তর্গত। ক্লিয়ার? এবারে আমরা পড়ব ক্ষার ধাতু। ক্ষার ধাতু থাকে হচ্ছে 1 নম্বর শ্রেণীতে। আমাদের যে আধুনিক পর্যায় সারণীর তার 1 নম্বর শ্রেণীতে ক্ষার ধাতুর অবস্থান আছে। যা ক্ষার ধাতু বলতে যেমন চলো ক্ষার ধাতু যেমন আমি বলতে পারি এখানে সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম, তোমার বলতে পারো ফ্রান্সিয়াম, আচ্ছা, তারপরে হচ্ছে রুবিডিয়াম, এগুলো সব কি ক্ষার ধাতু। তো ক্ষার ধাতুর ধর্মগুলো কি? দেখো সোডিয়াম বলো, পটাশিয়াম বলো কি তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু, এরা একযোজী হয়। আমি উপরেই করেছি, দেখো যোজ্যতা বলতে লাস্ট কক্ষের ইলেকট্রনটাকে যোজ্যতা বলে, তো আমি এখানে বলিনি। যদি লাস্ট কক্ষের ইলেকট্রন 1, 2, 3, 4 হয় তাহলে সেটাই ওর যোজ্যতা। যদি 4-এর বেশি থাকে লাস্ট কক্ষের ইলেকট্রন তাহলে আমি 8 থেকে বিয়োগ করে দেবো। এটা তোমরা আগের ক্লাসে শিখেছো, তো আমি আবার বলে দিলাম। যদি লাস্ট কক্ষের ইলেকট্রন যদি 4-এর বেশি হয় তাহলে আমি 8 থেকে বিয়োগ করবো। আমি দেখাচ্ছি এখানে, ধরো এখানে সাইডে দেখিয়ে দিচ্ছি তোমাকে। ধরো ক্লোরিন, ক্লোরিনে কত? 17। তাহলে কে কক্ষে কটা থাকবে? 2টো। কে এলে 8টা, কে এল এম এমে থাকবে 7টা। 4-এর বেশি, এই যোজ্যতা হবে 8 - 7 = 1। ক্লিয়ার? তো আমি আবার ফিরে আসি এখানে ক্ষার ধাতুতে। ক্ষার ধাতু হচ্ছে তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু। এরা কি হয় না, একযোজী হয়। আর একটা হচ্ছে তীব্র বিজারক মৌল। তাহলে ক্ষার ধাতুগুলি কি না, তীব্র বিজারক মৌল। তাহলে একটা লিখতে পারি এখানে, যদি বৈশিষ্ট্য লিখি তীব্র ধনাত্মক ধাতু। 2 নম্বর লিখতে পারি একযোজী। 3 নম্বর লিখতে পারি তীব্র বিজারক। এগুলো হচ্ছে ক্ষার ধাতুর ধর্মের মধ্যে
পড়ছে। এবারে আসবো আমরা ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তো ক্ষারীয় মৃত্তিকা ধাতু থাকে হচ্ছে কোথায় না মেন্ডেলিফের পর্যায়ে, না আমরা আর দীর্ঘটাই বলবো অবশ্যই, 2 নম্বর শ্রেণীতে। এর উদাহরণ আমরা দেখি বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এইগুলোকে বলা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তো এর বৈশিষ্ট্য কি না, এদের সক্রিয়তা এই ক্ষার ধাতুর থেকে কম। তাহলে একটা লিখতে পারি, সক্রিয়তা ক্ষার ধাতু অপেক্ষা কম, তার মানে সক্রিয় নয় না, ক্ষার ধাতুর থেকে কম, একটা লিখতে পারি। 2 নম্বর হচ্ছে এদের যোজ্যতা 2, এদের যোজ্যতা কত না 2। আচ্ছা 3 নম্বর হচ্ছে যোজ্যতা যদি আমি দেখিয়ে দিই, ম্যাগনেসিয়ামটা দেখাই, ম্যাগনেসিয়াম লিখেছি না, ম্যাগনেসিয়াম হচ্ছে তোমার 12, তাহলে কত কে এল এম এন, কে তে কটা থাকতে পারে 2, বাকি রইল কটা, 12 থেকে 2 বিয়োগ করো 10টা, 10টার মধ্যে এলে কটা থাকতে পারে 8টা, তাহলে বাকি রইল কটা না 2। লাস্ট কক্ষে ইলেকট্রন কত আছে 1 2 3 4 মধ্যে আছে, অতএব এদের যোজ্যতা কত হলো না 2। আচ্ছা এরাও বিজারক মৌল, তাহলে বিজারক মৌল। আরেকটা এদের বৈশিষ্ট্য লিখতে পারি যে এদের জলীয় দ্রবণ ক্ষারধর্মী, এদের জলীয় দ্রবণ কি হয় না ক্ষারধর্মী। আচ্ছা এইটারও লিখতে পারো, এরাও ক্ষারধর্মী, মানে ক্ষার উৎপন্ন করে, তীব্র ক্ষার উৎপন্ন করে, তীব্র ক্ষার উৎপন্ন করে কার সাথে বিক্রিয়ায় না জলের সঙ্গে বিক্রিয়ায়। ছোট করে এখানে লিখছি জলের সঙ্গে বিক্রিয়ায় তীব্র ক্ষার উৎপন্ন করে ক্ষার ধাতুগুলি জলের সঙ্গে বিক্রিয়ায়। এইবারে আমরা আসব একবারে চলে যায় একটা ইম্পর্টেন্ট মৌল, সেটা হচ্ছে হ্যালোজেন মৌল। হ্যালোজেন মৌল হচ্ছে 17 নম্বর শ্রেণীতে অবস্থান করে। তো আমরা লাস্টে গিয়ে আমরা এই মৌলগুলো কীভাবে নাম মনে রাখতে হয় সেটা আমি একটা ইজি প্রসেস দেখিয়ে দেবো। তো হ্যালোজেন মৌল থাকে 17 নম্বর শ্রেণীতে। এইখানের মধ্যে আছে যেমন ফ্লুরিন, ক্লোরিন, তারপরে হচ্ছে তোমার আয়োডিন, এরা হচ্ছে হ্যালোজেন মৌল। তো এইগুলোকে বলা হচ্ছে এরা কি হয় না প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। তাহলে 1 নম্বর লিখতে পারি, এটা বৈশিষ্ট্যের মধ্যে আসছে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না। আচ্ছা এগুলো যে তীব্র ক্ষার ধাতু কি ছিল, তীব্র ধনাত্মক বলেছিলাম না, হ্যালোজেন হচ্ছে তীব্র তড়িৎ ঋণাত্মক। তাহলে হ্যালোজেন হলো কি না তীব্র তড়িৎ ঋণাত্মক। এদের যোজ্যতা কি, এদের যোজ্যতা কত হবে বলো 1। আমি ক্লোরিনটা করে দেখিয়েছি, এদের যোজ্যতা কত 1। আমি অলরেডি ক্লোরিনটা করে দেখিয়েছি, আমি দেখাচ্ছি আরেকবার। এই যে ক্লোরিন যোজ্যতা কত বার করেছিলাম আমরা 1। ওকে আরেকটা হচ্ছে লিখবো এদের প্রত্যেকের জারণ ধর্ম আছে। ক্ষার ধাতুর তো পুরো বিপরীত, এটা এদের ক্ষার ধাতুর কী ছিল বিজারণ ধর্ম ছিল, তাহলে এদের জারণ ধর্ম আছে। আচ্ছা এই যে হ্যালোজেন যে নামকরণটা এসেছে না, এই নামকরণের পিছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে লবণ উৎপাদক। তো এইগুলো হচ্ছে লবণ উৎপাদক, মানে ধাতু বা ধাতু সদৃশ কোনো মূলকের সাথে যুক্ত হয়ে এগুলো কী করে না লবণ উৎপন্ন করে, এই জন্য এইগুলোকে বলা হচ্ছে হ্যালোজেন মৌল। আচ্ছা এইবারে আমরা কিছু জানবো, আর একটা কিছু ছোটো জিনিস জানবো, সেটা হচ্ছে নিকটোজেন মৌল। নিকটোজেন মৌল এটা 15 নম্বর শ্রেণীতে যারা থাকে তাদেরকে বলা হয়, 15 নম্বর শ্রেণীতে যে মৌলগুলো থাকে তাদেরকে বলা হচ্ছে নিকটোজেন মৌল। এদের মধ্যে পড়ছে আমার ধরো নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক। তো এই নিকটোজেন কেন নামটা হয়েছে, এই নিকটোজেন কথার অর্থ হচ্ছে শ্বাসরোধকারী। এই নিকটোজেন কথার অর্থ কি বললাম না শ্বাসরোধকারী। তো প্রথম মৌল হচ্ছে এদের নাইট্রোজেন, নাইট্রোজেন একটা শ্বাসরোধকারী মৌল, এর জন্য এইগুলোর নাম দেওয়া হয়েছে নিকটোজেন। আচ্ছা আরেকটা আছে এরকম
চ্যালকোজেন মৌল। চ্যালকোজেন হচ্ছে 16 নম্বর শ্রেণীতে যারা অবস্থান করে তাদেরকে বলা হচ্ছে চ্যালকোজেন মৌল। এদের মধ্যে আমরা পাবো অক্সিজেনকে পাবো, সালফার, তারপরে হচ্ছে সেলেনিয়াম প্রভৃতি মৌলগুলিকে চ্যালকোজেন মৌল। তো চ্যালকোজেন কথার অর্থ হচ্ছে আকরিক গঠনকারী। তো এইটার চ্যালকোজেন কথার অর্থ হচ্ছে আকরিক গঠনকারী। তো এই যে অক্সিজেন বা সালফার এরা বিভিন্ন ধাতুর সঙ্গে যুক্ত হয়ে তাদের ধাতব আকরিক গঠন করে, তাই এই রূপ শ্রেণীর নামকরণ দেওয়া হয়েছে না চ্যালকোজেন মৌল। এবারে দেখব নিষ্ক্রিয় মৌল। নিষ্ক্রিয় মৌল বা এদের আরেকটা নাম হচ্ছে শূন্যযোজী মৌল। কারণটা অবশ্যই বলবে দিকে শূন্যযোজী বলা হয় কেন। তো নিষ্ক্রিয় মৌল হচ্ছে 18 নম্বর শ্রেণীতে যারা থাকে। তাহলে কত নম্বর শ্রেণীগুলো বলা হচ্ছে নিষ্ক্রিয় না 18 নম্বর শ্রেণী। আচ্ছা, নিষ্ক্রিয় মৌলগুলোকে আমরা পুরো নামগুলো সবকটা জেনে রাখবো। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন। ছখানা আছে দেখো, 1 2 3 4 5 6। তাহলে এই ছখানা মৌলকে বলা হয় নিষ্ক্রিয় মৌল। তো এর সঙ্গে আমি একটা নাম দেখি শূন্যযোজী মৌল, মানে এদের যোজন ক্ষমতা 0। দেখি আমি একটা নাম নিচ্ছি আর্গনটা নিচ্ছি। আর্গনের কত না 18। একে সাজাও, কে এল এম এন। প্রথম কে কক্ষে কটা থাকবে 2টো, বাকি রইল কটা 16টা। এলে কটা ঢুকতে পারে 8টা, বাকি রইল কটা 8টা। 8 আর 8 16 আর 2 18। আচ্ছা, এম কক্ষে কটা থাকতে পারে 8টা, কটা আছে 8টা। তাহলে 8 - 8 সমান কত? এদের যোজ্যতা কত হলো 0। এরা কারোর সঙ্গে কোনো বিক্রিয়া করবে না, এই জন্য এদেরকে বলা হয় শূন্যযোজী মৌল। এদের আরেকটা নাম আছে, এই শূন্যযোজী মৌল বা নিষ্ক্রিয় মৌল থেকে আরেকটা নামে ওদেরকে ডাকা হয়, সেটা হচ্ছে সেতু মৌল। সেতু বন্ধন করে কি জন্য না এরা কি করে 17 নম্বর শ্রেণী, এদের আগে আছে আর পরে কত আছে না 1 নম্বর শ্রেণী। মানে 17 নম্বরটা কি তীব্র তড়িৎ ঋণাত্মক, 1 নম্বর কি তীব্র তড়িৎ ধনাত্মক। এদের মাঝখানে থাকে বলে এখানে থাকছে কে না নিষ্ক্রিয় মৌলরা থাকছে। এদের মাঝখানে এরা থাকে বলে এদেরকে বলা হচ্ছে সেতু মৌল। ওকে, এবারে আমরা পড়ব সন্ধিগত মৌল। তো সন্ধিগত মৌল হচ্ছে আমাদের 3 নম্বর থেকে 12 নম্বর শ্রেণী। 3 নম্বর থেকে 12 নম্বর শ্রেণী পর্যন্ত মৌলগুলিকে আমাদের বলা হচ্ছে সন্ধিগত মৌল। তো এদের সন্ধিগত মৌলের কিছু উদাহরণ আছে, আমরা কিছু একটা উদাহরণ দেখে নিই। সেখানে হচ্ছে জিঙ্ক একটা সন্ধিগত মৌল। আচ্ছা, তারপরে এখানে আমরা মার্কারিকে সন্ধিগত মৌল বলতে পারি, স্ক্যান্ডিনিয়ামকে সন্ধিগত মৌল বলতে পারি ইত্যাদি। তো এতে কিছু বৈশিষ্ট্য আছে। সন্ধিগত মৌলের হচ্ছে একাধিক যোজ্যতা দেখা যায়। তাহলে প্রথম বৈশিষ্ট্য লিখব এদের একাধিক যোজ্যতা দেখা যায়। 2 নম্বর হচ্ছে এরা রঙিন যৌগ গঠন করে। এরা কি করে না রঙিন যৌগ গঠন করে। আরেকটা হচ্ছে এই মৌলগুলি বেশিরভাগই কি হয় না প্রত্যেকেই ধাতু। এদের মৌলগুলি কি হচ্ছে না প্রত্যেকেই সন্ধিগত মৌলের প্রত্যেকটা মৌল ধাতু, এটা মনে রাখতে হবে। আচ্ছা, ধাতু মানে কিন্তু তাপ এবং তড়িতের সুপরিবাহী এবং উচ্চ গলনাঙ্ক। আচ্ছা, এরা বেশিরভাগ মৌলগুলো কি কাজ করে না বেশিরভাগ মৌল অনুঘটক রূপে কাজ করে। বেশিরভাগ মৌল অনুঘটক রূপে কাজ করে। এই হচ্ছে আমাদের বিভিন্ন যে মৌলগুলো আছে সেইগুলো হচ্ছে এইভাবে আমরা পড়ে নিলাম প্রত্যেকটা মৌলের বৈশিষ্ট্য। এইবার আমি যেমন প্রথমে যখন মেন্ডেলিভের পর্যায় সারণীর ত্রুটি বলেছিলাম তখন একটা কথা বলেছিলাম যে মেন্ডেলিভের পর্যায় সারণীতে হাইড্রোজেনকে নিয়ে একটু সমস্যা তৈরি হয়েছিল। তো হাইড্রোজেনকে নিয়ে কি সমস্যা তৈরি হয়েছিল সেটা দেখি। যে তাহলে আমরা দেখব হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলে কেন।
কোশ্চেনটা এইরকম করে থাকে মাধ্যমিকে, তে হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলে কেন? কারণ হাইড্রোজেনের দেখা গেছে এটা 1 নম্বর মানে ক্ষার ধাতু এবং 17 নম্বর মানে হ্যালোজেন, দুটোর সাথে সাদৃশ্য আছে। কি বললাম না, হাইড্রোজেনের 1 নম্বর এবং 17 নম্বর দুটো শ্রেণীর সাথে সাদৃশ্য আছে। তাহলে 1 নম্বর যেটাকে বলছি আমরা ক্ষার ধাতু, আর 17 নম্বর যেটাকে বলছি আমরা হ্যালোজেন মৌল, এই দুটোর সাথে এদের কি আছে, হাইড্রোজেনের সাদৃশ্য আছে। আমরা সাদৃশ্যটা দেখি কি কি সাদৃশ্য আছে। এরও সাদৃশ্য দেখব, এরও সাদৃশ্য দেখব। দেখো দুটো কিন্তু পুরো বিপরীতধর্মী মৌল, এর জন্যই কিন্তু হাইড্রোজেনকে রাখতে গিয়ে মেন্ডেলিভের একটু সমস্যা তৈরি হয়েছিল। তো প্রথমে দেখি আমরা ক্ষার ধাতুর সঙ্গে সাদৃশ্যতা। 1 নম্বর হচ্ছে হাইড্রোজেন এদের মতো কি না তড়িৎ ধনাত্মক মৌল। আমি শুধু পয়েন্টগুলো লিখছি যাতে আরও ইজি হয়ে যায়। তাহলে হাইড্রোজেন ক্ষার ধাতুর মতো কি না তড়িৎ ধনাত্মক মৌল। আচ্ছা, 2 নম্বর ক্ষার ধাতুর মতো এর যোজ্যতা, হাইড্রোজেনের যোজ্যতা কত না 1। ক্লিয়ার? ওকে। 3 নম্বর ক্ষার ধাতুর মতো হাইড্রোজেনও একটি ইলেকট্রন ত্যাগ করে একটি ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন গঠন করে। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, আমি আরেকটা পয়েন্ট লিখি যে হাইড্রোজেনের মধ্যে এর মধ্যে বিজারণ ধর্ম আছে। বিজারণ ধর্ম বর্তমান, এইগুলো হচ্ছে ক্ষার ধাতুর সঙ্গে সাদৃশ্য। আচ্ছা, এবারে দেখি হ্যালোজেনের সঙ্গে সাদৃশ্যতা কি আছে দেখি। প্রথম সাদৃশ্য হচ্ছে এদেরও যোজ্যতা মূলত 1, যোজ্যতা 1। হ্যালোজেনের যোজ্যতা আমরা দেখেছি 1, হাইড্রোজেনেরও যোজ্যতা 1। 2 নম্বর হাইড্রোজেন এর মতো, এর বলতে গেলে হ্যালোজেন, হ্যালোজেন মৌলের অণুর মতো দ্বিপরমাণু, হ্যালোজেন মৌলের এর অণুর মতো দ্বিপরমাণু, মানে দুটি পরমাণু নিয়ে তৈরি। হাইড্রোজেন আমরা কি লিখি, হাইড্রোজেনকে আমরা কি লিখি বলো, H2 লিখি না? তো হ্যালোজেন মৌলকে আমরা লিখি Cl2, F2, এগুলো লিখি হ্যালোজেন মৌল। তাহলে এদের মতো কি হ্যালোজেনের মতো কি হাইড্রোজেনও দ্বিপরমাণু। আচ্ছা, এটা কি হাইড্রোজেন কি অধাতব মৌল? হ্যালোজেনগুলো কি প্রত্যেকটা অধাতব ছিল, হাইড্রোজেনও কি হয়েছে অধাতব মৌল। আচ্ছা, 4 নম্বর লিখতে পারি আমরা হাইড্রোজেন হ্যালোজেনের মতো ধাতব হাইড্রাইড গঠন করে। কি লিখব না ধাতব হাইড্রাইড গঠন করে। যেমন ধরো NaH ধাতব হাইড্রাইড, সোডিয়াম হাইড্রাইড, এইগুলো গঠন করে। তো এইটা হচ্ছে প্রশ্নটা অনেক রকমভাবে আসতে পারে, আমি বলে দিচ্ছি কীভাবে আসতে পারে। এইরকম আসতে পারে যে হাইড্রোজেনের ক্ষার ধাতুর সঙ্গে সাদৃশ্য লেখো, 2 কি 3টে পয়েন্ট লিখলে। হ্যালোজেনের সঙ্গে সাদৃশ্য লেখো আসতে পারে। এটাও আসতে পারে যে হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলে কেন, তখন কি লিখবে না হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলে তার কারণ হচ্ছে হাইড্রোজেনের ক্ষার ধাতু এবং হ্যালোজেন উভয়ের সঙ্গেই ধর্মের সাদৃশ্য দেখা যায়। দিয়ে এর কিছু সাদৃশ্য 2টো লিখলে, এর 2টো সাদৃশ্য লিখলে নিজে লিখবে এজন্য হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলে মেন্ডেলিভ অভিহিত করেছিলেন বা দুষ্ট মৌল বলে। আবার এইখানে দিতে পারে যে হ্যালোজেন মৌলগুলোকে 17 নম্বর শ্রেণী রাখার বিপক্ষে যুক্তি দাও, এইগুলো হবে। 1 নম্বর শ্রেণী রাখার বিপক্ষে যুক্তি দাও, এইগুলো হবে। ক্লিয়ার? ওকে। এবার আমি যেটা বলেছিলাম যে কিছু কিছু মৌলের নাম মনে রাখার কতগুলো ইজি প্রসেস বানাবো, তো এখানে আমি কিছু লিখে রেখেছি। দেখো 1 নম্বর শ্রেণীর মৌলগুলো মনে রাখবো হেলি, নাকে, রুবি, সাজাবে, ফ্রান্সে। দেখি এটা কিভাবে আসছে দেখি আমরা 1 নম্বর মৌল পরপর। হেলি হাইড্রোজেন, লিনাকে লিথিয়াম,
সোডিয়াম, কে মানে হচ্ছে পটাশিয়াম, রুবি, আরবি সাজাবে, সাজাবে মানে হচ্ছে কি সিজিয়াম, ফ্রান্সে মানে ফ্রান্সিয়াম। দেখো হাইড্রোজেন হে, লি, না, কে, রুবি, সাজাবে, ফ্রান্সে। ক্লিয়ার? 2 নম্বরটা, বেলা ও মেঘা কমল স্যারের বাড়িতে রাঁধে। বেলা বেরিলিয়াম, মেঘা ম্যাগনেসিয়াম, কমল ক্যালসিয়াম, স্যারের স্ট্রনসিয়াম, স্যারের হচ্ছে স্ট্রনসিয়াম, বাড়িতে বেরিয়াম, রাধে রেডিয়াম। ক্লিয়ার এখানটা? ওকে, এবারে আসবো 13 নম্বর শ্রেণীতে। 13 নম্বর শ্রেণীতে কি বলছে না, বাবর ও আলী গ্যাস ইন্ডিয়ায় থাকে। বাবর ও আলী গ্যাস ইন্ডিয়ায় থাকে। বাবর, বাবর হচ্ছে বোরন, আলী, আলী হচ্ছে অ্যালুমিনিয়াম, গ্যাস ইন্ডিয়ায় থাকে। গ্যাস হচ্ছে জিএ, গ্যালিয়াম, ইন্ডিয়া, আয়ন, ইন্ডিয়াম, থাকে, থাকে হচ্ছে টিআই, থ্যালিয়াম। সরি, টিআইটা এটা বড় হাতের হবে, টিআই হচ্ছে থ্যালিয়াম। ওকে, 14 নম্বর, কাকা শ্রীলঙ্কা গিয়ে টিন পেয়েছে। এগুলো মনে রাখলে কিন্তু পুরো মৌলগুলো জানা যাবে। দেখো কাকা কার্বন, শ্রীলঙ্কা গিয়ে সিলিকন, গিয়ে হচ্ছে জিই মানে জার্মেনিয়াম, টিন, টিনের চিহ্ন কি এসএন, পেয়েছে হচ্ছে পিবি বা লেড। 15 নম্বর শ্রেণী। 15 নম্বর কি বলছি না, নিপা আছে আন্টির বাসায়। নিপা, নি হচ্ছে নাইট্রোজেন, পি হচ্ছে ফসফরাস, আছে আর্সেনিক, নিয়ে আলাদা, পয় হচ্ছে ফসফরাস, আছে হচ্ছে আর্সেনিক, এসটা কিন্তু ছোট হাতের। হ্যাঁ, আন্টির বাসায় এসবি, এসবি মানে কি অ্যান্টিমনি না, অ্যান্টিমনি চিহ্ন কি এসবি, বাসায় বিসমাত। 16 নম্বর শ্রেণী, ও এস এস সিতে পড়ে। ও মানে অক্সিজেন, এস মানে সালফার, এসএসসি মানে সেলেনিয়াম, তে মানে টি মানে এটা কি টেলুনিয়াম, পরে পিও পোলোনিয়াম। ওকে, 17 নম্বর শ্রেণী, যেটা আমরা হ্যালোজেন মৌল জানতাম। ফুটবল ক্লাব বার্সেলোনা ইতালি এসেছে। ফুটবল ক্লাব, ফুটবল এফ, ক্লাব সিএল, বার্সেলোনা বিআর, এফ হচ্ছে ফ্লুরিন, সিএল হচ্ছে ক্লোরিন, বিআর হচ্ছে ব্রোমিন, ইতালি আই, এসেছে এ টি, এটা হচ্ছে অ্যাস্টাটিন, এটি হচ্ছে নামটা কি না অ্যাস্টাটিন। এবারে 18 নম্বর শ্রেণী, যে এখানে আমরা 6টা মৌল মনে রাখা বলেছিলাম। আচ্ছা, এইখানে দেখি, হেনা আর করিনা যাবে রংপুরে। হেনা হিলিয়াম আর করিনা, হে না, আচ্ছা সরি, এখানে হে হচ্ছে হিলিয়াম, না হচ্ছে এটা আলাদা আলাদা, হে হচ্ছে হিলিয়াম, না হচ্ছে নিয়ন, আর কে না করিনা, আর হচ্ছে আর্গন, করিনা মানে কে আর, ক্রিপ্টন, যাবে মানে জেনন, রংপুরে মানে রেডন। দেখো হে হিলিয়াম, না হচ্ছে নিয়ন, আর হচ্ছে আর্গন, করিনা হচ্ছে কে আর, যাবে হচ্ছে জেনন, আর রংপুর হচ্ছে রেডন। ক্লিয়ার? ভালো করে পড়াশোনা করতে থাকো। থ্যাংক ইউ। আমরা এবারে সেকেন্ড পার্ট যেটা নিয়ে আসবো, সেখানে আমরা কোনো মৌলের পর্যায় সারণীতে কীভাবে তার অবস্থান নির্ণয় করব, যোজ্যতা নির্ণয়টা আমি এবারে দেখিয়েছি, পরের আরেকবার দেখাবো। তারপরে পর্যায়বৃত্ত ধর্ম, পারমাণবিক ব্যাসার্ধ, আয়নাইজেশন শক্তি, এই সমস্ত সম্বন্ধে আলোচনা করব, এবং কিছু এই সম্বন্ধে রিলেটেড, যাতে তোমাদের পর্যায় সারণীটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়, সেই রিলেটেড কিছু প্রবলেম আমি এখানে সলভ করাবো। তো ততক্ষণ তোমরা পড়াশোনা করতে থাকো। বেস্ট অফ লাক।